হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আবারও একটি নতুন দিন আর নতুন সকাল নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালবেলায় ওয়েদার দেখে কিন্তু বেশ মনেই হচ্ছে একেবারে কনকনে শীত পড়ে গেছে, আর সব কিছু করতে ভালো লাগলেও কাঁথা কম্বল ছেড়ে উঠতে কিন্তু একদমই ইচ্ছে করে না। এই শীতের দিনে এই একটাই সমস্যা, সকালবেলা ঘুম থেকে ওঠাটাই যেন সব থেকে বেশি কষ্টকর বলে মনে হয়। তাছাড়া কিন্তু ওঠার পরে কাজকর্ম করতে তেমন একটা কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এখানে কিন্তু উঠেই আমি সব থেকে প্রথমে নাস্তা রেডি করতে চলে এসেছি। তবে তার আগে কিন্তু অনেকটা কাজই আমি গুছিয়ে ফেলেছি, সেগুলো অফ ক্যামেরাতে। কারণ আজকে না একদমই ভালো লাগছিল না শরীরটা, সেই কারণে কিন্তু উঠেই জামা কাপড়গুলো ধুয়ে ফ্রেশ হয়ে ছাদের মধ্যে মেলে দিয়ে আসলাম। এসে ঘর বারান্দাগুলো খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এখানে নাস্তা রেডি করতে চলে এসেছি। আসলে হাজব্যান্ডের তো এখন ছুটি, কাজ কামের কোনো খবরই নেই, জানি না কি হবে না হবে। তো আল্লাহ পাক কী সিদ্ধান্ত নিয়ে রেখেছেন বুঝতে পারছি না। তো এইভাবে যে কতদিন চলবে কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, যেমন করে হোক দিনটা তো পার করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আল্লাহ পাকের দিন আল্লাহ পাক ঠিকই পার করে দেবেন, এই আশা আর এই ভরসা নিয়ে আল্লাহর উপরে বিশ্বাস রেখেই কিন্তু দিন কাটিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু সব থেকে প্রথমে আজকের রুটি সেঁকে নিলাম, একটাই রুটি ছিল, তো সেই রুটিটা সেঁকে নিয়ে এখানে কিন্তু নাস্তাটা করে নিলাম। তারপরে কিন্তু এখানে চলে আসলাম এঁটোখাটো থালাবাটিগুলো ধুয়ে নিতে, রাত্রের থালা বাসন আর সেই সাথে নাস্তা শেষে যা যা এঁটোখাটো ছিল তো সেগুলো ধুয়ে নেব, তারপরে চলে যাব অন্য কাজে। তো গত ভিডিওতে আশুরা খাতুন বলে এক দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এই থালা বাসন রাখা চুপড়িটার দাম কত নিয়েছে, যেটা আমি কদিন আগেই শেয়ার করেছিলাম যখন আমি প্রথম কিনেছিলাম। হয়তো দিদিভাই ওই ভিডিওটা স্কিপ করে গেছে, তাই জানো না। তো এই চুপড়িটার দাম কত টাকা নিয়েছে তোমরা কিন্তু শুনলে অবাক হবে। এটা কিন্তু 20 টাকা নিয়েছিল। ওই যে ফেরিওয়ালারা আসে না 20 টাকা করে, তো ওই ফেরিওয়ালাদের কাছ থেকেই আমি মায়ের বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকেই কিনেছি, কারণ এখানে তো কোনো কিছুই আসে না। হ্যাঁ, তো 20 টাকায় নিয়েছে। তো এত বড় বাস্কেটটার দাম 20 টাকায় শুনে কিন্তু তোমরা অবাক হবে। তবে এমনিতে কিন্তু দেখা যায় না ফেরিওয়ালাদের কাছে, বাট তুমি যদি 20 টাকাওয়ালা ফেরিওয়ালাদেরকে জিজ্ঞেস করো যে এরকম বড় বাস্কেট আমাকে দাও, তাহলে ওরা কিন্তু বার করে দেবে। জানো তো, পাড়ায় পাড়ায় যে সমস্ত ফেরিওয়ালারা আসে, হেঁকে হেঁকে আসে না 20 টাকা করে, হোলসেল 20 টাকা, তো তাদের কাছেই পেয়ে যাবে। তো আশা করছি তুমি উত্তর পেয়ে গেছো দিদিভাই। তো তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলে, এইভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক, ওখানে কিন্তু থালাবাটিটা ধোয়ার পরে এখানে আমি যা যা জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে নিলাম, আর সেই সাথে কিন্তু বিছানাটাও গুছিয়ে নিলাম, আর কাঁথা কম্বলগুলো রোদ্দুরেই দিয়ে দিলাম। কারণ এখন কিন্তু যেহেতু বেশি বেলা হয়নি, রোদ্দুর কিন্তু খুব কটকটে বেরিয়েছে, সে কারণে ভাবলাম কাঁথা কম্বলগুলো আগে রোদ্দুরে দিয়ে আসি, এসে বিছানাটা গুছিয়ে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে রান্নাবান্নাতে করছি হচ্ছে আলু ভর্তা করব, আর সেই সাথে কিন্তু মুসুরির ডাল রান্না করব, যেটা তো আলু ভর্তার সঙ্গে একদম মাস্ট। আর সেই সঙ্গে একটুখানি গরুর মাংস জাল করা ছিল, সেটাকে আলু দিয়ে ভাজা করে নেব।
তো চলো ভিডিওটা শুরু করে দিই। তো আমি যখন ভাত বসাই তখন কিন্তু একটু বেশি পরিমাণে পানিটা গরম করে নিই, তাহলে সেই গরম পানিটা তরকারির মধ্যে দিলে দেখা যায় কি অনেকটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর গরম পানি দেওয়ার কারণে সেই তরকারি বা সেই রান্নার টেস্টটাও কিন্তু ভালো আসে। তো এখানে কিন্তু আমি সেটাই করেছি। আমি কিন্তু ডালের মধ্যে পানিটা যে গরম হয়ে গেছিলো সেই গরম পানিটাই ব্যবহার করেছি। আর সেই সাথে কিন্তু এখানে আমার এক দিদিবোন আমাকে কমেন্ট করেছিল যে মুসুরি ডালের মধ্যে যে ফেনাটা বের হয় সেই ফেনাটা ফেলে দেওয়ার পর এর মধ্যে যেন মশলাপাতিটা ব্যবহার করি, এতে কিন্তু ডালের অনেকটা পরিমাণে আর কি আমাদের স্বাস্থ্যে ক্ষতি করতে পারে, সেটা যাতে না হয় সেইভাবে কিন্তু এই ফেনাটা ফেলে দিতে হয়। তো আমি তারপর থেকে কিন্তু এইভাবেই করছি। তো দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে জানানোর জন্য, আমি তো ব্যাপারটা জানতাম না। তো এখানে ফেনাটা যথেষ্ট চেষ্টা করলাম পুরোটা ফেলে দেওয়ার, তারপরে তোমরা দেখলে আর কিছুটাও ফেনা নেই। তারপরে এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ সাথে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সাথে সর্ষের তেল দিয়ে আমি এখন ডালটাকে সিদ্ধ করে নেব। আব্দুল রহমান মুফতি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিলেন, আপু কালকে আমি ওলকপি রান্না করেছি, তো শুনে খুব ভালো লাগলো। এসকে সারফরাজ অল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদি তোমার সেকেন্ড পেমেন্ট কখন পাবে? তো আমি নিজেও জানি না আমি কবে পাবো, তবে খুব তাড়াতাড়ি পাবো ইনশাআল্লাহ। তোমরা এভাবেই আমার পাশে থাকো। আফরুজা লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই বলেছেন, লাইক দিয়ে দেখা শুরু করলাম, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ। সাহানা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আপনার জন্য অনেক ভালোবাসা রইল, দোয়া করবেন প্লিজ আপু, আমি একজন ক্যান্সার পেশেন্ট। তো শুনে খুব কষ্ট হলো দিদিভাই, সত্যি তোমার জন্য অনেক 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 দোয়ার অনেক ভালোবাসা রইল, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। তো একদম চিন্তা করবে না, টেনশন করবে না, কারণ টেনশন এবং চিন্তাই কিন্তু মানুষকে এমনিতেই নানান রকমের রোগে জড়িয়ে ফেলে। তো সেই কারণে টেনশন মুক্ত থাকবে, এটাই চিন্তা করবে যে আল্লাহ পাক যা করবে ভালোর জন্য করবে, এই চিন্তা, সেই সাথে যেটা করলে হবে করণীয় সেটাই করার চেষ্টা করবে, সেই সাথে আপনজন মানুষদের তো দোয়া রয়েছে। এআর লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিল, ভিডিওটা খুব সুন্দরভাবে দেখে নিলাম, আর ভিডিওর ভয়েস যখন দিচ্ছ না তোমার মেয়ে চিল্লাচ্ছে। তো আমি জানি গো দিদিভাই, ও খুব দুষ্টামি শুরু করেছে এখন করে, আমার ভয়েস দেওয়ার সময় খুব বিরক্ত করে, কিন্তু কি করব বলো, তো এভাবেই একটু মানিয়ে নাও আর কি। তো যাই হোক, এখানে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, তো ভাত আর ডাল আমার অলরেডি হয়ে গেছে, আর এখন আমি আলুটা ভেজে নিচ্ছি। তো নর্মালি যেভাবে আলু ভাজা করি প্রথমে সেইভাবে করে যখন আলুটা 60% মতো সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিন্তু গরুর মাংসটা কুচিয়ে এবং সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে একেবারে লাল লাল করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এখানে আলু ভর্তার জন্য শুকনো লঙ্কা তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজ ভাজার আলু ভর্তা খেতেই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে, সেই কারণেই কিন্তু আমি এখানে পেঁয়াজ এবং শুকনো লঙ্কাটাকে একেবারে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে কিন্তু ওদিকে ভাজা হতে হতে আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর কালারটা এসেছে। তো আমি এখানে গুঁড়ো লঙ্কার সঙ্গে সঙ্গে আমি শুকনো লঙ্কারও ব্যবহার করেছি, এতে কিন্তু ঝাল ঝাল হবে আর সাথে কালারটাও খুব সুন্দর আসবে। তো এখানে দেখো আলুটা যখন 60% মতো সিদ্ধ হয়ে গেছে আর একটা কালার এসে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো গরুর মাংসগুলো, সাথে কিন্তু আমি পেঁয়াজ কুচিও দিয়েছি, কারণ পেঁয়াজটা এবং মাংসগুলো কিন্তু একেবারে লাল লাল হয়ে যাবে একসঙ্গে, সাথে কিন্তু টেস্টটাও ভালো হবে। তো এখানে আমি কিন্তু একদম লো ফ্লেমে করে আবারও ঢাকা দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা একেবারে সফট হয়ে যাবে, কালারটাও ভালো হবে। তো ওদিকে যেহেতু রান্নাবান্না আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তো এদিকে চলে আসলাম ঘরটা মুছে নিতে, কারণ ঘরটা মোছাটাই বাকি ছিল, বাকি ঘর ঝাড়ু দেওয়া বিছানা গোছানো তো আমার অলরেডি হয়েই ছিল। তো ঘরটা মুছে নিয়ে এখানে কিন্তু হাঁড়ি পাতিলগুলো আমি তুলে দেব, তারপরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে গোসল সেরে নিলেই আজকের কাজ কিন্তু অলমোস্ট আমার কমপ্লিট হয়ে যাবে। তো আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইকের মাধ্যমেই এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছেই পৌঁছে যাবে।
তো রান্না বান্না শেষ করার পর এখন একেবারে ফাইনাল যেটা, গ্যাস ওভেনটা ক্লিন করতে হবে। তো ভাজাভুজি করার ক্ষেত্রে গ্যাস ওভেন কিন্তু সবথেকে বেশি তেল চিটচিটে ভাব হয়। নর্মালি খুব একটা তরকারি রান্না করলে কিন্তু গ্যাস ওভেন খুব একটা নোংরা হয় না, কিন্তু যখনই ভাজাভুজি কিছু করা হয় না সেক্ষেত্রে তেলটা বেশি পরিমাণে ছেটায়, সেক্ষেত্রে কিন্তু গ্যাস ওভেনটা মাজনি দিয়ে না মাজলে একদমই ভালো হয় না। তো গ্যাস ওভেনের পাশে এই যে ফুলটা আমি রেখেছি, আমার এক দিদিমন বলেছিল যে এই ফুলটা কি তেল চিটচিটে হয় না? তো কেন হবে না, রান্নাবান্না করলে অবশ্যই তেল চিটচিটে হয়, তবে এটা কিন্তু সার্ফ দিয়ে ধোয়া যায়, সে কারণে কিন্তু ধুয়ে নিলে আবারও কিন্তু চকচকে হয়ে যায়। তো আমি কিন্তু এই ভিম লিকুইড যে জেল হয় সেই জেলে একটুখানি গরম পানি দিয়ে যদি ফুলগুলোকে চুবিয়ে রাখি তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়, খুব একটা ঘষাঘষি করতে লাগে না। তো এইভাবে কিন্তু ফুলগুলো 2-3 দিন পর পর বা সপ্তাহে একদিন কিন্তু আমি পরিষ্কার করেই নিই, যে কারণে একদমই চকচকে আছে। তো এখানে রান্নাঘরটা পরিষ্কার করার পাশাপাশি আমি টাইলসগুলো কিন্তু যতটুকু হাত যায় সেই হাত অনুযায়ী কিন্তু আমি পরিষ্কার করার চেষ্টা করি। আর পুরো ওপর থেকে কিন্তু খুব একটা ডেলি ওটা হয় না, সেটা সপ্তাহে বা 15 দিন ছাড়া একদিন একদম পুরো ওপর থেকে টাইলসগুলো ক্লিন করে থাকি। সেটা হয়তো ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় না, তবে খুব তাড়াতাড়ি রান্নাঘরের ডিপ ক্লিনিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এখানে কিন্তু পুরোটা রান্নাঘরটা আমার ক্লিন করা হয়ে গেছে। এখন খালি একটু এই যে স্ল্যাবটা রয়েছে এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ওখানে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করার সাথে সাথেই শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। এতে কি হয় বলো তো, ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করার পর দেখবে একটা পানির একটা দাগ পড়ে যায়, তো শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিলে একদমই চকচক হয়ে যায়। তো তারপর যা যা এঁটোকাটো থালাবাটি ছিল সেগুলোকে ধুয়ে নিলেই কিন্তু রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। তো ওই যে গ্যাসের বার্নারগুলোও কিন্তু এভাবে মাজনি দিয়ে ঝট করে মেজে এবং থালাবাটি যা যা ছিল রান্নার শেষে সে কটা আমি ধুয়ে নিচ্ছি, নিলেই কিন্তু আমার গোসল করতে চলে যাব। মেয়েকে অলরেডি গোসল করানো হয়ে গেছে, ও কিন্তু পাপার সঙ্গে একটু ঘুরতে গেছে, তো বাড়িতে আছে ওই কারণেই কিন্তু ওকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছে, আর ওর ঘোরাটাও বেশ হচ্ছে। তো ঘুরতে গেছে এই ফাঁকে কিন্তু আমি গোসলটা সেরে নেব। তো রান্নাবান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, এই যে রান্নাঘরের সবজি বা এগুলো কাটাকুটি করতে বা রান্নার শেষে সমস্ত কিছু ক্লিন করে একেবারে আগের মতো টিপটপ করতেই বা যে যার জায়গা মতো প্রত্যেকটা জিনিস রাখতে গোছাতেই কিন্তু সব থেকে বেশি সময় লাগে। আমার কাছে মনে হয় রান্নাটা খুব একটা বেশি সময় সাপেক্ষ ব্যাপার নয়, কারণ রান্নাটা কিন্তু বসিয়ে দিয়ে বা চাপিয়ে দিয়েও আমরা অনেক রকম কাজ করতে পারি। তবে এই রান্নাটা যতক্ষণ না পুরোপুরি কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু রান্নাঘর ক্লিন করা এই সমস্ত কাজগুলোও কিন্তু করা যায় না। তো সেক্ষেত্রে দেখা যায় কি, রান্নাঘরটা যতক্ষণ না পুরোপুরি একেবারে ক্লিন আর নিট হচ্ছে ততক্ষণ না কিন্তু মনের মধ্যে কোনো রকমের কোনো শান্তি কাজ করে না যে কতক্ষণে রান্নাঘরটা একেবারে টিপটপ করতে পারবো। তো যাই হোক, এখানে পুরো রান্নাঘরটা ক্লিন হওয়ার পর তোমরা দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, এখানে এবারে গোসল ছেড়ে খাওয়া দাওয়া করতে বসলাম, আর হাজব্যান্ডকে দিয়ে আলুটা ভর্তা করাচ্ছি। যেহেতু বাড়িতেই আছেন তাই আমার এই সমস্ত ঝামেলা একদমই নেই। তো এখানে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।